প্রত্যর্পণ হতে পারে, এক যদি ওই শর্তগুলো যদি বাংলাদেশ সরকার মানে। এক, তার জীবনহানি হবে না, জীবনের কোনো সংশয় থাকবে না, আর ন্যায় বিচারের সুযোগ দিতে হবে। এটা যদি বাংলাদেশ সরকার লিখিতভাবে জানান, তাহলে কিন্তু ভারত সরকারকে বিচার করে দেখতে হতে পারে। আচ্ছা আচ্ছা, মানে বাংলাদেশ সরকার যে লিখিত এরকম কমিটমেন্টে যায়। হ্যাঁ, লিখিত দিতে হবে। বাংলাদেশ সরকার যদি এখন বলেন যে না, আমরা তাকে ফাঁসি দিচ্ছি না, তার বিচার করব, তার অপরাধ বলে যেগুলো আছে সেগুলো সেই বিচারের সম্মুখীন হতে কিন্তু শেখ হাসিনা রাজি, এখানে অরাজি নন। তিনি বলেছেন তাকে নিয়ম অনুসারে, ন্যায় বিচারের নিয়ম অনুসারে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, এবং তার যে আইনজীবী, যে আইনজীবী সরকার ঠিক করবে না, সেই আইনজীবী তিনি তার পছন্দের আইনজীবী নেবেন। যেটা যে কোনো অপরাধের ক্ষেত্রেই তাই হয়ে থাকে না? আমি যদি অপরাধী হই, আমার বিরুদ্ধে যে অভিযোগ হয়, আমাকে যদি ভারত সরকারের কোনো আদালতে হাজির হয়ে, আমি তো আমার পছন্দের আইনজীবী যাব না, যাকে আমি উপর ভরসা রাখি। কিছু কিছু রাজনৈতিক নেতা আওয়ামী লীগের, তারা সম্প্রতি যে দেখা করেছেন, কথা বলেছেন, তাদের কাছে ভারতীয় নিরপেক্ষরক্ষীরাও নাকি মন্তব্য করেছেন উনি আমাদের কাছে এখনো প্রধানমন্ত্রী। এখন মানে সেই রকম মর্যাদায় তাকে রাখা আছে, এবং এটা আছে নিঃসন্দেহে পরীক্ষিত বন্ধু, এবং ভারতের সঙ্গে যে সম্পর্ক ছিল বাংলাদেশের, তার সম্পূর্ণ যে যে আজকে যে ভিত্তি তৈরি হয়, যে ভিত্তিটা বঙ্গবন্ধু শুরু করেছিলেন, কিন্তু সেটাকে একটা উন্নত শিখরে নিয়ে যাওয়া, যে কারণে সম্পর্কটার নাম দেওয়া হয়েছিল ইটস এ স্ট্র্যাটেজিক রিলেশন বিয়ন্ড স্ট্র্যাটেজিক রিলেশন, মানে স্ট্র্যাটেজিক রিলেশনেরও ঊর্ধ্বে, যাকে সাদা বাংলায় বলা হতো সোনালী অধ্যায়। আর আপনি যে দ্বিতীয় প্রশ্নটা করলেন সেটা হচ্ছে যে বন্দি বিনিময় চুক্তি, আপনাদের দেশের গণ্যমান্য যারা মন্ত্রী, পড়াশোনা করেছেন সকলেই বন্দি বিনিময় চুক্তিটা তারা আশা করি পড়েছেন, এবং আমি অনুরোধ করব না পড়লে তারা আবার পড়ে নিন। দেখবেন তাতে কতগুলো ধারা লেখা আছে। স্পষ্টত একটা ধারা আছে যে কারুর যদি কোনো প্রাণ সংশয় থাকে, তাহলে তাকে ফেরত দেওয়া হয়। ভারত কিছুকাল আগে পর্তুগাল থেকে এক কুখ্যাত অপরাধী আবু সালেমকে ভারতে প্রত্যর্পণ করিয়েছিল, এখানে এনেছিল, কিন্তু ভারতকে প্রতিশ্রুতি দিতে হয়েছিল যে তাকে ফাঁসি দেওয়া যাবে না, এবং তার নির্দিষ্ট সময় পর্যন্ত তার বিচার হয়, বিচারে তার যেটুকু সাজা হয় সেই সাজা প্রাপ্ত হন, এবং তাই নয়, সাজার পর তার মধ্যে মুক্তিও হয়ে গেছে, এখন সাধারণ জীবনযাপন করছে, কিন্তু নজরে আছে ভারত সরকার। ফলে ভারতের ক্ষেত্রে এটাই হচ্ছে বন্দি প্রত্যর্পণ চুক্তি ভারত বাংলাদেশের মধ্যে রয়েছে, কারো যদি জীবন সংশয় থাকে, অর্থাৎ বাংলাদেশ সরকার যদি এখন বলেন যে না, আমরা তাকে ফাঁসি দিচ্ছি না, তার বিচার করব, তার অপরাধ বলে যেগুলো আছে সেগুলো সেই বিচারের সম্মুখীন হতে কিন্তু শেখ হাসিনা রাজি, এখানে অরাজি নন। তিনি বলেছেন তাকে নিয়ম অনুসারে, ন্যায় বিচারের নিয়ম অনুসারে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, এবং তার যে আইনজীবী, যে আইনজীবী সরকার ঠিক করবে না, সেই আইনজীবী তিনি তার পছন্দের আইনজীবী নেবেন। যেটা যে কোনো অপরাধের ক্ষেত্রেই তাই হয়ে থাকে না? আমি যদি অপরাধী হই, আমার বিরুদ্ধে যে অভিযোগ হয়, আমাকে যদি ভারত সরকারের কোনো আদালতে হাজির হয়ে, আমি তো আমার পছন্দের আইনজীবী যাব না, যাকে আমি উপর ভরসা রাখি, আস্থা রাখি। কিন্তু আপনাদের ওখানে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল বলে যেটা ঘটেছিল, ওটা একটা ক্যাঙ্গারু কোর্ট, এবং যার ভিত্তিতে গোটাটাই হচ্ছে হাস্যকর। আমি সেটাকে মানে বিভ্রান্তিকর বলছি না, বলছি ওটা হাস্যকর। এই কারণে হাস্যকর, এই পল ভলকারের রিপোর্ট লেখা আছে শেষে যে এটা সবটাই কিন্তু প্রমাণ সাপেক্ষ তা নয়, অথচ সেটার ভিত্তিতে তাকে শাস্তি দেওয়া হয়ে গেছে। আর বহু চর্চিত বিষয়, কোর্ট কিভাবে তৈরি হয়েছিল, কারা ছিলেন, কারা আইনজীবী ছিলেন, কারা বিচারক ছিলেন, তাদের আদৌ যোগ্যতা আছে কিনা বিচারপতি হওয়ার, এসব প্রশ্ন তো আছেই। ফলে আমার মধ্যে কথা হচ্ছে প্রত্যর্পণ হতে পারে, এক যদি ওই শর্তগুলো যদি বাংলাদেশ সরকার মানে। এক, তার জীবনহানি হবে না, জীবনের কোনো সংশয় থাকবে না, আর ন্যায় বিচারের সুযোগ দিতে হবে।
এটা যদি বাংলাদেশ সরকার লিখিতভাবে জানান, তাহলে কিন্তু ভারত সরকারকে বিচার করে দেখতে হতে পারে। আচ্ছা আচ্ছা, মানে বাংলাদেশ সরকার যে লিখিত এরকম কমিটমেন্টে যায়। হ্যাঁ, লিখিত দিতে হবে না? ভারতকে লিখিত দিতে হয়েছিল পর্তুগাল সরকারের কাছে যে আমরা তাকে ফাঁসি দেবো, বিচারে ফাঁসির আদেশ হলেও ফাঁসি দেবো। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে শেখ হাসিনার মতামতের একটা বিষয় নিশ্চয়ই থাকবে। শেখ হাসিনার মতামত আছেন, তিনি কিন্তু আপনি হয়তো লক্ষ্য করে দেখবেন যে সম্প্রতি যে সমস্ত তিনি সাক্ষাৎকার দিয়েছেন, তার প্রধান কথাই হচ্ছে তিনি দেশে ফিরতে চান। দেশে ফিরে কি করবেন সেটা তিনি কিন্তু ইন্টারভিউতে বলছেন না। তিনি দেশে ফিরে রাজনীতিতে নামবেন, ভোটে দাঁড়াবেন, এসব কথা বলছেন। ও যে নিজের জন্মস্থানে তিনি ফিরতে চান, হয়তো গোপালগঞ্জে ফিরতে চান, টুঙ্গিপাড়ায় যেতে চান। কিন্তু ফিরলে তো তাকে এখন এখন বর্তমানে যে অবস্থা রয়েছে, সে অবস্থায় তো এরকম কোনো যদি আলাপ আলোচনা করে কোনো স্থির না হয় যে তাকে একটা যথাযোগ্য মর্যাদা না দিয়ে তাকে যেখানে রাখা, আশ্রয়স্থল দেওয়া, আশ্রয় দেওয়া এবং তার একটা বিচারের ব্যবস্থা করা, সেটা তো অন্য বিষয়। সেটা তো বাংলাদেশ সরকার এমন তো কোনো কথা কিন্তু বলছে, তারা বলছেন বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু যেটা বলছেন না সেটা হচ্ছে যে আমরা তাকে ফাঁসি দেবো না, সেটা মুখে বলছেন না। এই প্রশ্নটা সাংবাদিকদের করা উচিত। প্রত্যর্পণ চুক্তি অনুসারেই ফেরত হতে পারে, কিন্তু আপনি ফাঁসি দিলে সেটা ফেরত হয় না। তাহলে কি ফাঁসিটা বাদ দিয়ে অন্য কোনো বিচারের কথা বলছেন? এটা কি ভারতকে জানিয়েছেন? বলুন। দাদা জি, সেই ক্ষেত্রে মানে এই বিষয়ে কি ভেতরে ভেতরে কোনো কিছু আগাচ্ছে বলে আপনার ধারণা? দেখুন, ভেতরে ভেতরে যদি হয়েই থাকে, একটা তো নিশ্চয়ই আমার নিজের সন্দেহ, মানে তার কোনো প্রমাণ নেই। তুমি জানেন যে কতগুলো মানুষ, কতগুলো নেতা যখন খুব জোর দিয়ে কিছু কথা বলে, সেটা হচ্ছে তার কনস্টিটিউয়েন্সিকে সেটা শোনানোর জন্য, কিন্তু আদতে কি তিনি সেটা করছেন? তাকে দেখাতে হয় প্রচন্ড ভারত বিরোধিতা, তাকে দেখাতে হয়। এই প্রসঙ্গে তো আপনাকে অন্য একটা কথা বলি, মানে এর সঙ্গে যোগ আছে, যোগসূত্র আছে। সেটা হচ্ছে যে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের একটা অন্য স্তরে, মানে কূটনৈতিক চ্যানেলেই যদি বলেন, অফিসিয়ালি না হলেও আনঅফিসিয়ালি কথা হচ্ছে, বিশেষ করে তারেক রহমানের চীন মালয়েশিয়া সফর নিয়ে। সেক্ষেত্রে তাদের একটা বক্তব্য আছে, বক্তব্যটা ভারত সরকার কিন্তু স্বীকার করে। সেই বক্তব্যটা হচ্ছে যে শেখ হাসিনা যেভাবে ডিপ্লোমেসি করতেন, সেই ডিপ্লোমেসি তো বিএনপি সরকার একই রকম করবেন, তাহলে তারা আলাদা দল কেন, আলাদা কেন? শেখ হাসিনা আগে ভারতে গেছেন, পরে চীনে গেছেন। সেক্ষেত্রে ইনি আগে চীনে যাবেন, পরে ভারতে আসবেন, এবং আসতে তাকে হবেই। এ বিষয়ে তিনি যাই করুক, আসতে হবেই, এবং ভারত ছাড়া সম্ভব নয়, ভারতেরও সম্ভব নয়, বাংলাদেশেরও সম্ভব নয়। এগুলো হচ্ছে ওখানকার মানুষকে একটু সন্তুষ্ট রাখার জন্য এসব করা, যেমন একটা ভাব দেখানো যে আমরা, এটা ঘটনা শেখ হাসিনা থেকে ভিন্ন পথে চলছে, সেটা ঠিক কথা। ফলে সেই কারণে আমরা যেটা শুনেছি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, নিশ্চিতভাবে তারেক রহমান ভারত সফর করছেন, এবং সেটা সময়টা ঠিক হয়নি। কারণ কিন্তু তাহলে এই যে কথা বলছেন, এই কথাগুলো যে ভারত বিরোধী এত কথা কিছু মন্ত্রীরাও বলে, হচ্ছে এটা তাদের কনস্টিটিউয়েন্সির জন্য। ভারতেও তো এরকম অনেক মন্ত্রী আছে, অনেক কিছু বলতে হয়, তারা বলেন। সেটা হচ্ছে একটা কনস্টিটিউয়েন্সিকে দেখা, আর একটা বাইরে ডিপ্লোম্যাটিক একটা রিলেশন রাখা, দুটো দু স্তরে চলে আসে। ফলে আপনি যেটা বলছেন, নেপথ্যে কি কিছু হচ্ছে, আমি খুব অবাক হব না নেপথ্যে কোনো আলোক আলোচনা চলবে। দাদা, আওয়ামী লীগ তো বাংলাদেশের কার্যক্রম সে অর্থে চালাতে পারছে না, এটা আমরা জানি। কিন্তু ভারত থেকে ধরেন শেখ হাসিনা যে ইন্টারভিউ দিচ্ছেন, প্রচুর ইন্টারভিউ, এবং এনডিটিভির মতো চ্যানেলে ওনার ইন্টারভিউ যাচ্ছে, এইটাও কি ভারত সরকারের সাথে কোনো ইন্টারনাল সমঝোতার ভিত্তিতে? কারণ শেখ হাসিনাকে দেখা যায় না, এটা একটা বড় ব্যাপার। এবং তিনি প্রকাশ্যে আসেননি 5 আগস্টের পরে, আর তাকে প্রকাশ্যে আসতে দেখা যায়নি। কিন্তু ইন্টারভিউ গুলো দিচ্ছেন, ইউনূস আমলে তো এগুলো না দেওয়ার জন্য একটা ভারতের কাছে একটা চাপ বলি বা একটা অনুরোধ বলি ছিল। এখন যদিও বিএনপি সরকার সেটা নিয়ে কোনো কথা বলছে না,
কিন্তু এর পেছনে কি কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে ভারতের সাথে আওয়ামী লীগের? না, আন্ডারস্ট্যান্ডিং বলতে এটুকুই আছে যে তিনি তো অপরাধী নন, তিনি তো বন্দী নন, তাকে তো বন্দি করে রাখা হয়নি। তিনি একজন মুক্ত বাংলাদেশী নাগরিক। হ্যাঁ, এটা ঘটনা। তার জীবনের নিরাপত্তার কারণেই আর ক্রমাগত আপনি দেখছেন তো যে আপনাদের ওখানে কত কালোকে একটা বলেছে কোন একটা জঙ্গি নেতা যে তাকে ওখানে খুন করে দেওয়া হবে। আমার তো মনে হয় তারেক রহমান সরকার উচিত এক্ষুনি তাকে গ্রেপ্তার করা, গ্রেপ্তার করে জিজ্ঞেস করা দরকার যে এরকম কেন কথা সে বলছে, যেগুলো গণমাধ্যমে দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। তার তো জীবনের একটা নিরাপত্তার বিষয় আছে, ফলে সেই কারণে তার চলাফেরার ব্যাপারে কিছু নিয়ন্ত্রণ আছে। কিন্তু তিনি কি করবেন, তিনি এটা তো প্রথম কথা হচ্ছে ভারত তো বাংলাদেশ নয়। ভারতের সাংবাদিকের মুখ বন্ধ রাখতে পারেন, সাংবাদিককে লিখতে বারণ করতে পারেন, সবই করতে। এমনকি এখানে আমি বলছি, আপনি হয়তো শুনলে অবাক হতে পারেন যে আমাদের শেখ হাসিনার যখন ক্রমাগত ইন্টারভিউ বেরোচ্ছিল এবং বেরোচ্ছে লাগাতার, তখন এখানকার হাই কমিশন থেকে এরকম উষ্মা প্রকাশ করা হয়েছে সেই সব সংবাদ মাধ্যমের কাছে যে শেখ হাসিনার ইন্টারভিউ তো আপনারা ছাপছেন, তা আমরা কি ছাপবো, ভারতীয় মিডিয়া কি ছাপবে, সেটা কি বাংলাদেশের হাই কমিশন ঠিক করে দেবে না বাংলাদেশের সরকার ঠিক করে দেবে? আমরা কি বাংলাদেশের কি অন্তর্গত কোনো রাষ্ট্র? এখানে স্বাধীনতা আছে সকলের। তারা আমরা প্রধানমন্ত্রীরও সমালোচনা করতে পারি, এবং এখানে যারা আছেন তাদের মিডিয়ার কাছে তো শেখ হাসিনা একটা আকর্ষণীয় বিষয়। এখানে তো মিডিয়ার মধ্যে তীব্র প্রতিযোগিতা চলে। আচ্ছা, এনডিটিভি পেলো, আমরা কেন পেলাম না, আমরা কেন পাইনি? পরের দিন এডিটোরিয়াল মিটিং এ তাদেরকে ধমকাচ্ছে এডিটর, এনডিটিভি পেয়ে গেল, তুমি টাইমস নাও, তুমি রিপাবলিক টিভি পেলে না, কি ব্যাপার, তোমার ব্যর্থতা, তুমি তারা এখন মরিয়া হয়ে চেষ্টা করছে আবার একটা ইন্টারভিউ। আর তিনি সময় 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 বুঝে ইন্টারভিউ দেন। এবং ইন্টারভিউটা দেওয়ার একটা কারণ ছিল, যেটা যেটা শুরু হয়েছিল, যেটা যে 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবস, এই দিবসে বলতে তিনি একটা সাইন্ড আর্টিকেল লিখেছিলেন। সেই আর্টিকেলটা আমিও পেয়েছিলাম, আমিও আমার মতো আমার গণমাধ্যমে আমি ছাপিয়েছি। সেটার ভিত্তিতেই তিনি কেউ কেউ, এবং ইন্ডিয়ান এক্সপ্রেসের কাগজে পুরো আর্টিকেলটা ছাপা হয়েছে, এবং বাংলাতে ছাপা হয়েছে কিছু জায়গায়। আর আপনার ওই তারপরে এনডিটিভি সেটা হয়তো কথা বলে নিয়েছে তার সঙ্গে যে এটাকে তারা ইন্টারভিউ, কারণ ওই যে সাইন্ড আর্টিকেল, সেই আর্টিকেলটার সঙ্গে ইন্টারভিউটার কিন্তু খুব একটা ফারাক নেই, একই বিষয়। ফলে এখানে ভারত সরকার তো আপত্তি করতে গেলে তো ভারত সরকারকে আপত্তি করতে হবে ভারতীয় মিডিয়াকে, ভাই তুমি শেখ হাসিনা ইন্টারভিউ নেবে না, এরকম তো কিছু বলেন। ফলে এটা তো কোনো আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় কিছু না। আর আমি তো এখনো বলছি, আবারও বলছি, দেখুন, অভিজ্ঞতা থেকে বন্ধু শত্রু চেনা যায় না। 15 বছরের অভিজ্ঞতা তো ভারতের কাছে সুখকর ছিল না। তিনি জঙ্গিদের কড়া হাতে দমন করেছিলেন, বাংলাদেশের জমি ভারত বিরোধীকে যে ব্যবহার করতে দেননি, এবং সেটাকে তারা প্রচার করলেন যে এটাকে ভারতের কাছে বিকিয়ে দেওয়ার বিষয়। কিন্তু একটা হাস্যকর ব্যাপার, এরকম তো কোনো ব্যাপার নেই। সেই কারণেই কিন্তু ওই তারেক রহমান সরকার একটু সতর্ক, তার বিরুদ্ধে আবার অভিযোগ না ওঠে যে তিনি ভারতের কাছে আত্মসমর্পণ করছেন। সেজন্য একটু ভারতের ব্যাপারটাকে একটু রয়ে সয়ে করতে চাই, এটুকুই বলতে পারি। পূর্ণিয়া সরকার। একটা প্রশ্ন কিন্তু দাদা আমাদের দেশে উঠে যে এই যে বলা হয় যে শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে, সমানে গোলামি চুক্তি করেছে, কিন্তু ইউনূস তো তার এই 18 মাসের শাসনে একটাও দেখাতে পারলো না। ইভেন আসিফ নজরুল বলেছিল 26 লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করে, তার একজনকেও তারা ফেরত পাঠায়নি। বাংলাদেশে এটা বিস্তর আলোচনা আছে, মানে এরকম একটা। আমি কিন্তু তাদের কথা বলবো না, আমি বর্তমান সরকারও যেটা আছে তারাও সেই চুক্তিগুলো প্রকাশ করে দেখাক না, তারাই বা প্রকাশ করছেন না কেন? বা বাংলাদেশের সাংবাদিকরা কেন তাদের প্রশ্ন করছেন না? আসলে চুক্তিগুলো প্রকাশ করে দেখান। কারণ অনেকগুলো চুক্তি তো ওয়েবসাইটে অ্যাভেলেবেল, গঙ্গা চুক্তি ওয়েবসাইটে অ্যাভেলেবেল, আপনি দেখতে পারেন কি লেখা আছে সেখানে। সব চুক্তি হয়তো প্রকাশ্যে হয়তো আসেনি, প্রকাশ করা হয়নি, তো ওনারা বলছেন যে চুক্তিগুলোতে বিক্রি করে দেওয়া হয়েছে। আমি বলবো সবচেয়ে আগে ওরা যেটা দেখান, প্রকাশ করুন, সেটা হচ্ছে ভারত বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি, সেটা দেখান। আর ভারত বাংলাদেশ সমুদ্র সীমানা চুক্তি, সেই দুটো চুক্তি প্রকাশ করুন, সাহস থাকে যদি।
সাহস নেই, দেখাতে পারবেন না। কারণ স্থল সীমান্ত চুক্তিতে ভারত 10,000 একর জমি বাংলাদেশকে দিয়েছে। সমুদ্র সীমানায় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বাংলাদেশের পক্ষে রায় দিয়েছিল। ভারত তার প্রতিবাদ করে, তাতেও বেশি এলাকা পেয়েছে। ফলে আগে প্রথম উচিত হচ্ছে 1996 সালের গঙ্গা চুক্তি এবং এই দুই স্থল সীমান্ত চুক্তি এবং সমুদ্র সীমানা চুক্তি, যেটাকে মাইল ফলক বলা হয় দু দেশের সম্পর্কে, সেই দুটো প্রকাশ করে দেখান যেখানে কিভাবে বাংলাদেশকে বিক্রি করে দেওয়া হয়েছিল ভারতের কাছে। দাদা, আমি আরেকটা প্রসঙ্গে যেতে চাই। সেটা হলো তারেক রহমান সরকার আসার পর ভারত বাংলাদেশ সম্পর্ক এখনো আমাদের কাছে ঠিক খোলাসা না, যে কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে একটু বুঝতে কোথায়, মানে চোখ বন্ধ করে বলে দেওয়া যে হ্যাঁ ভারত বাংলাদেশ সম্পর্ক খুব ভালো বা খুব খারাপ, কোনোটাই কেন যেন বলতে পারছি না। ভারত বাংলাদেশের তারেক রহমান সরকার আসার পর বিপদে ডিজেল দিয়েছে, তেল দিয়েছে। তারপর আপনারা ভিসা উন্মুক্ত করে দিয়েছেন, যেটা বাংলাদেশের মানুষের কাছে সাংঘাতিক প্রত্যাশিত ছিল। এটার প্রমাণ হলো যে প্রতিদিন লাখ দেড় লাখ মানুষ ভিসার অ্যাপ্লিকেশন করছে। আপনারা যে এটা দিচ্ছেন, এটা কি কোনো স্ট্র্যাটেজি আপনাদের, যে না বাংলাদেশ থেকে পাই না পাই কম পাই, অথবা দিয়ে আমরা আগে পথ ক্লিয়ার রাখলাম যে আমরা তো তোমাদের সব দিয়েছি, তোমরা এই করছো? কারণ বাংলাদেশ তো পাকিস্তানের প্রতি অনেক ক্ষেত্রেই, পাকিস্তানের সাথে সম্পর্ক কিন্তু আগের চেয়ে শেখ হাসিনা সরকারের সময় যা ছিল, তারেক রহমান সরকারের সময় তার চেয়ে আরো বেটার জায়গায় পাকিস্তানের সাথে সম্পর্কটা, এবং আপনাদের দু দেশের মধ্যে বীরত্ব সবাই জান। না, সেক্ষেত্রে এটা দেখুন, এটা ঘটনা। আমরা আগে ভারত বাংলাদেশিদের বছরে 16 লক্ষ ভিসা দিত, আর এখন আমার ধারণা 16 দিনে 16 লক্ষ আবেদন জমা পড়ছে। যারা হুমকি দিয়েছিল, বলেছিল ভারতের ভিসা বয়কট করুন, বাংলাদেশের মানুষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতাও জানানো দরকার, তারা সেই চরমপন্থীদের আহ্বান উপেক্ষা করে। এটা একটা বড় সিগন্যাল সেই চরমপন্থীদের জন্য। চরমপন্থীদের কেউ কেউ তো আপনার ছবিও দেখেছেন, আবার জামায়াত ইসলামের বাড়ি পরিবাররা হাই কমিশনকে আবেদন করছে তিনি যেন যেতে পারেন মেডিকেল ভিসার জন্য। আমি যদি বলি, ভারত এবং পাকিস্তান দুদেশই, ধরুন যদি বাংলাদেশ সরকার এরকম একটা ঘোষণা করে আপনারা চাইলে পাকিস্তানে যান, সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি, ভিসা টিসা উন্মুক্ত, আর ভারতে যান, কোনো আপত্তি নেই, আপনি দেখবো কজন পাকিস্তানে যায়? যাবেই না কেউ, যাবেই না কেউ। কারণ পাকিস্তান, আচ্ছা পাকিস্তানে গিয়ে করবে কি বলুন তো? পাকিস্তানে গিয়ে জঙ্গিদের হাতে পড়বে, রোজ বোমা বিস্ফোরণে 40 জন মারা যাচ্ছে। আপনার যে প্রাণ সংশয় হবে না তার গ্যারান্টি ভারতে তো এরকম নিরাপদ যেরকম জায়গা তো পাবেন না। কলকাতা হাতের কাছে, তার ভাষা এক, খাওয়া দাওয়া এক, সংস্কৃতি এক, সেখানে তো মানুষ পাগল যাওয়ার জন্য। আপনাদের ওখানে আগেও ঈদের সময় বা বাড়িতে শাদী হলো, তার বিয়ের বাজারটা হতো কিন্তু কলকাতাতে। তাহলে এত সস্তায় এত নিয়ে আপনি চট করে, কয়েকদিন আগে তো ফেসবুকে দেখলাম যে একজন লিখেছেন যে আমি মানে বেনাপোল সীমান্তে এলাম, তারপরে ওখান থেকে একটা 20 টাকা দিয়ে অটো রিক্সা ধরে সিএনজি ধরে স্টেশনে এলাম, আর 50 টাকা দিয়ে কলকাতা এলাম, খরচ হলো 70 টাকা। আপনি পাকিস্তানে যেতে পারবেন 70 টাকা? তো এইরকম একটা যে সুবিধা, ভৌগোলিক যে সুবিধা, এবং ভৌগোলিক সুবিধার কারণেই কিন্তু বাংলাদেশিদের চাহিদা বাংলাদেশে, আমি বলছি না যে তাদের সকলে ভারতের প্রতি প্রেম জেগে উঠেছে, আমি যেরকম বলছি, কিন্তু তাদের যে বাস্তবিক সুবিধাটা, চিকিৎসার জন্য সেখানে উন্নত মানের হসপিটাল রয়েছে, ভালো ভালো ডাক্তার আছে, তাদের কাছে চিকিৎসা করতে গেলে সকলেই, আপনাদের ওখানে যতই স্বাস্থ্য পরিষেবা যাই হয়ে থাক, সবাই চিকিৎসার জন্য বিদেশে যান। আর যাদের অতিরিক্ত অর্থ আছে তারা সিঙ্গাপুর যান, তাই না? আমি শুনিনি কেউ পাকিস্তানে চিকিৎসার জন্য গেছে। আমি এরকম তো কোনো এখনো একটা উদাহরণ বলতে পারবে না কেউ চিকিৎসার জন্য পাকিস্তানে গেছে। নেই, এখন জোর করে পাকিস্তান কিছু স্কলারশিপ দিচ্ছে শিক্ষার জন্য। আমি দেখতে চাই কতজন সেই স্কলারশিপ নিয়ে গেলেন। জনা ৫-৬ গেছেন, এটা আমি শুনেছি। কিন্তু পাকিস্তানে যাওয়াটা তো একটা অসম্ভব না। আপনাকে তো অনেক ঘুরপাতে যেতে হবে, বিমান ভাড়া প্রচুর। আর আপনি এখানে পদ্মা সেতু পেরিয়ে যেই আসবেন খুলনা দিয়ে সীমান্তে, ওই তো বললাম 70 টাকা খরচা, 70 টাকা ভারতীয় মুদ্রা। 70 টাকা ভাববেন না, আপনার বাংলাদেশে 100 টাকাই দেবে। 100 টাকায় আপনি কলকাতা শহরের মধ্যভাগে পৌঁছে যাবেন এবং সেখানে পৌঁছে আপনি বাংলাদেশি রেস্তোরাঁর খাবার খেতে পারবেন।
আপনার প্রচুর বাংলাদেশি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয়ে যাবে। তো এই সুযোগ তো বাংলাদেশিরা নেবেই, খুব স্বাভাবিক। যেটা বন্ধ ছিল দুর্ভাগ্যজনক, বন্ধ ছিল ইউনূসের কারণে। ইউনূসের মতো একজন মানে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ তো কখনো দেখেনি। এটা ফ্যাসিস্ট সরকার ছিল। ফলে তাদের যে ফ্যাসিজম, এ কারণে ভারতকে বাধ্য হতে হয়েছিল এ ব্যবস্থা নেওয়ার। কয়েকদিন আগে তো আপনি দেখেছেন কি জানি না, আমি এখন হাতে পাইনি বইটা। ইউনুস ফাইলস বলে একটা কেউ জি, জি, গবেষণা করে পুস্তক প্রকাশ করেছেন, যিনি জি। ইউনুস সেন্টারে কাজ করতেন। এখন বইটা হাতে পেলে বুঝবো, কিন্তু বইটা যথেষ্ট খরচ করে করেছেন এবং বই শুনলাম প্রচুর দামও বেশি অনেক। তো এখন দেখা যাক, বইটা হাতে পেলে দেখবো কি লেখা আছে তাতে। তো সুতরাং এই লোকটি তো বাংলাদেশের অর্ধেক সর্বনাশ করে গিয়েছে। এখন বাকিটা চেষ্টা করছেন তারেক রহমান সরকার কি করে স্বাভাবিক পথে ফেরা যায় এবং ভারতের সঙ্গে সম্পর্ক তারা। তারেক রহমানের সম্পর্কে আমার তো একটা কথা খুব বলতে আমি বাধ্য হচ্ছি এবং বলবো, সেটা সেটা হচ্ছে তিনি কিন্তু খুব সংযমী কথাবার্তায়। তিনি কিন্তু খুব বেশি কথা বলেন না। এবং এমন এবং কোনো এখনো আমি তার মুখ থেকে কোনো বিতর্কিত মন্তব্য, না আসেনি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, না বহির্বিশ্বের কোনো সম্পর্কের বিষয়, অত্যন্ত মেজার্ড কথা বলেন এবং যেটা কিন্তু একটা রাষ্ট্রনেতার পক্ষে শোভনীয়। এবং ফলে তিনি কিন্তু একটা, আমি বলবো তাকে নানা চাপের মধ্যে আছেন, ফলে সেই কারণে হয়তো তাকে অনেক কিছু সহ্য করতে হচ্ছে। কিন্তু তবুও এখন তার কিন্তু শতগুণ কিন্তু সম্মান এবং শুভেচ্ছা বহু মানুষের থেকে বেড়ে যাবে, পেয়ে যাবেন তিনি, সমর্থনও পাবেন যদি তিনি ওই প্রথম শুরু করুন ওই সাংবাদিকদের পরিবারদের মুক্তি দিয়ে বা তাদের সহায়তা করে। এটা যদি করতে পারেন, আমি বলবো যে শুধু কেবলমাত্র বাংলাদেশ নয়, ভারতের সাংবাদিকরাও তার নামে জয় করবে যদি তিনি সাংবাদিকদের মুক্তি দেন। পূর্ণিয়া সাহেব। নিশ্চয়ই, নিশ্চয়ই এটা একটা আমরাও তো দেখি, কারণ যারা আছে জেলে সবাই আমাদের হয় কলিগ আর নাহলে খুব কাছের মানুষ। এবং যেই অভিযোগে ওনাদেরকে বন্দি করে রেখেছে, যে হত্যা মামলায় বন্দি, এইটা বাংলাদেশে মনে হয় পাগলও বিশ্বাস করে না। আদালতে আছে হ্যাঁ, বিষয়টা, কিন্তু এটা তো কারো পক্ষে এটা বিশ্বাস করা সম্ভব না যে ওনারা এটা হত্যাকাণ্ডে তো জড়িত হয়েছে। না না, এটা তো একমাত্র এটা রাজনৈতিক সিদ্ধান্ত, যে সিদ্ধান্তটা এটা মূলত জামায়াত ইসলামী চরমপন্থাদের, কারণ এরা প্রত্যেকেই আওয়ামী লীগ পন্থী হতে পারেন, আওয়ামী লীগের হয়ে হয় জয়গান গুণগান গেয়েছেন, কিন্তু প্রচন্ড নিন্দা করেছেন, যার সে হচ্ছে ইউনুসের নিন্দা করেছেন, প্রকাশ্য সাংবাদিক বৈঠকে করেছেন। আচ্ছা, আমার মতে ইউনুস তো, ধরুন ইউনুসের তো আজ প্রমাণিত হয়ে গেছে না, তথ্য এসে তো চোর, তো চোরকে চোর বলার কিন্তু অপরাধ তো নয়। ইউনুস কি সঠিক কথাই বলেছিল তো। কিন্তু তার হয়ে তাকে তো সাপোর্ট করার কিছু দরকার নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে এই জামায়াত ইসলামী বা চরমপন্থা তাদের বিরুদ্ধে এরা সোচ্চার ছিল। হ্যাঁ, সেই কারণে তারা আওয়ামী লীগের পক্ষে হয়তো হয়ে গিয়েছিল, কিন্তু আওয়ামী লীগ নয়। আমাদের বহু সাংবাদিক আছে, তারা, আমি জানি, নিজে বহু প্রোগ্রাম করেছি একসাথে, তারা আওয়ামী লীগের শেখ হাসিনা সরকারের বহু সিদ্ধান্তের সমালোচনা করেছে। আদালতের সামনে থেকে মূর্তি সরিয়ে দেওয়া, শিক্ষা পাঠ্যক্রমে পরিবর্তন করা, হেফাজত ইসলামীর চাপে পড়ে বহু কিছু পরিবর্তন ঘটানো। এই যেসব সাংবাদিকরা জেলে আছেন, তারা বলেছিলেন আমার সামনে একটা প্রোগ্রামে, একদিন শেখ হাসিনাকে এর জন্য পস্তাতে হবে। শেখ হাসিনা তো পস্তালেনই, কিন্তু পস্তাচ্ছেন তারাও। তাদেরকে এই কারণে দালাল, খুন এসব বলে কোনো লাভ নেই। এই লাভ নেই, কারণ এটা কেউ, কোনো সাংবাদিক, আপনি যারা ওখানে মুখ খুলতে পারছেন না সাংবাদিকরা, তারাও বিশ্বাস করে। এবং আপনারা যাকে এখন অ্যাপয়েন্টমেন্ট দিলেন নিউ ইয়র্কে, যিনি জাতিসংঘে শান্তির দূত, তো নিউ ইয়র্কের রাষ্ট্রদূত হওয়া মানে শান্তির দূত। তিনি তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে দীর্ঘকাল কাজ করেছেন। এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তো এই সাংবাদিকদের মুক্তির দাবি করেছিলেন। তিনি বাংলা এই নিউ ইয়র্কে গিয়ে জাতিসংঘে, তাকে তো প্রথম এই প্রশ্নটা ফেস করতে হবে যে আপনারা যে ডিমান্ড করেছিলেন, আজও আপনি এতে বিশ্বাস করেন কি করেন না? আপনি যদি না করেন, আপনি কি প্রকৃত শান্তির দূত? আপনাকে করতে হবে, বলতে হবে তো এটা। শুনুন, বাংলাদেশি সাংবাদিক ওখানে নাই বা ধরল, এখানে আমাদের ভারতীয় অভারতীয় বহু সাংবাদিক আছে, বহু মানবাধিকার সংগঠন আছে, তারা তো এই প্রশ্নটা তাকে করবে যে আপনার কাছ থেকে আপনি আশা করি যে স্টেটমেন্ট করেছিলেন তার বাস্তবায়নের জন্য আপনি কি করছেন, আপনি তাতে বিশ্বাস করেন কি করেন না? তিনি কি মানবাধিকার নিয়ে আর কথা বলার, তার যদি
কোনো অধিকার থাকবে, তিনি যদি এই বিষয়ে কোনো সোচ্চার না হন, বা তারেক রহমান সরকার তাকে এটা পুরস্কৃত করেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের, এবং সেটা নিয়ে আমি শুনেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে নানা রকম বিতর্ক আছে। আপনাদের কোনো একটা গণমাধ্যম লিখেওছে এই বিষয়ে দীর্ঘ। যাই হোক, ভবিষ্যতে হয়তো আরো কিছু জানা যাবে আর কি, দেখা যাবে। সেটা প্রশ্ন না, মৌলিক বিষয়টা হচ্ছে যে সত্যিই যদি আপনি গণতান্ত্রিক অধিকারে, মানবিক অধিকারে বিশ্বাসী হন, তাহলে এই ব্যাপারে আপনি একটা দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা নিয়ে দেখান, তবে মানুষের আপনাদের প্রতি আস্থা, বিশ্বাস বাড়বে, সম্মান বাড়বে, শুভেচ্ছা বাড়বে।